মাথা ব্যথা নিয়ে। আপনি যে আমেরিকার সঙ্গে চুক্তির কথা বলছেন, তার আগে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের কোনো ম্যান্ডেট নেই, আমি জানি না তার পরিণতি কি হবে ভবিষ্যতে, তাকেও সেনাবাহিনী তুলে নিয়ে যাবেন কিনা। আমেরিকার সঙ্গে নিঃসন্দেহে যে চুক্তিটা হয়েছে, বা চুক্তিটা হয়েছে মানে চুক্তিটার প্রাথমিক খসড়া চূড়ান্ত হয়েছে, আগামী মার্চ মাসে চুক্তিটা স্বাক্ষরিত হবে। তাতে নিঃসন্দেহে যে আমেরিকার অনেক, এখন কোনো চুক্তি হওয়া মানে কোনো দেশের সঙ্গে সবসময় সেটা দেওয়া নেওয়ার ভিত্তিতে হয়ে থাকে, একতরফা কিছু হয় না। ভারতকেও কিছু ছাড়তে হবে, আমেরিকাকেও কিছু ছাড়তে হবে। দুয়ের মধ্যে যেটা একটা অভিন্ন জায়গায় আসা যায়, সেই জায়গাটাতে আসলে তবে চুক্তিটা সম্পাদিত হয়। এবং সেক্ষেত্রে সেটা নির্ভর করে ভারত এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সম্পর্কটা, দ্বিপাক্ষিক সম্পর্ক কি ধরনের মজবুত হবে। ফলে আমার নিজের ধারণা হচ্ছে যে চুক্তিটা বাণিজ্যিক ঠিকই, কিন্তু এরপরে ভারত, যেহেতু ভারত অনেক কিছু কনসেশন আমেরিকাকে দিয়েছে, কনসেশন দিয়ে যে নিয়ে সমালোচনা হয়তো হচ্ছে, কিন্তু এর বিনিময়ে ভারত কিন্তু চাইতে পারে যে তার উপমহাদেশীয় অঞ্চলে তার শান্তি স্থিরতা বজায় রাখার ক্ষেত্রে ভারত যেটা চায়, সেটা তাতে যেন আমেরিকা তাতে যেন সহ মানে সমর্থন সমর্থন পায়, সহমর্মিত জানায়। এবং এটা কিন্তু ইউনূসের মতো চালাক লোক বুঝতে পেরেছেন। ইউনূস কিন্তু বোকা নয়, চালাক লোক। তিনি কিন্তু এই কোনো তোয়াক্কা না করে, নির্বাচন যেখানে আসন্ন সেটা তোয়াক্কা না করে তড়িঘড়ি তিনি কিন্তু প্রতিনিধি দল আমেরিকায় পাঠিয়েছেন। ফলে আমেরিকায় সেই প্রতিনিধিদের সঙ্গে কি আলোচনা হচ্ছে না হচ্ছে, সেই বিষয়টা তো আমার মনে হয় মোহাম্মদ সিদ্দিকী ভালো বলতে পারবেন। আমি তো সেটা জানি না কি ধরনের আলোচনা হয়েছে, কি ধরনের আলোচনা। গোটা বিষয়টা লক্ষ্য করে দেখবেন, ইউনূস এমন কিছু করে চলেছেন যখন নির্বাচন আসন্ন, সে আমেরিকা জাপানের সঙ্গে চুক্তি সম্পন্ন করছে। জাপান হলো আমেরিকার একজন সহযোগী, শরিক বলা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে। এই বিষয়গুলো খুব উল্লেখজনক এটা। এবং বিএনপি এবং জামায়াত তারা নিজেদের ক্ষমতায় আসার লক্ষ্যে এই বিষয়গুলোকে লক্ষ্যই করছেন না, এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। তো লক্ষ্যই করছেন না, বুঝতেই পারছেন না যে ইউনূস কি ধরনের চাল চালছেন। সেইটা তো আমার কাছে মনে হয় যে ভারতের সঙ্গে আপনি যেটা বললেন যে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা, সেটা কিন্তু এখনই প্রকাশ্য নয়, সেটা হয়তো আগামী দিনে আর একটু বোঝা যাবে বলে মনে হয়। একদম। মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, আপনি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করেন এবং আমি জানি যে রাজনৈতিক ব্যাপারেও আপনি অবশ্যই মানবাধিকার, ও দুটো তো আঙ্গাঙ্গিকভাবে জড়িত, যেহেতু গত 17 মাস যেভাবে গৌতম লাহিড়ী বললেন যে বাংলাদেশের মানবাধিকারের শব্দটা নাই, এবং আমরা আজকে বোধহয় ভোরে আমেরিকার সময়ে ভোরে দেখলাম যে আমাদের রমেশ বা একজন এমপি 5 বারে পানি সম্পদ যে এই মুহূর্তের নামটা এক্স্যাক্টলি মনে আসছে না আমার, তো উনি রমেশ চন্দ্র সেন পানি সম্পদ মন্ত্রী, এবং এটা হচ্ছে আমার মতে ইউনূস সরকারের বিরুদ্ধে খুনের অভিযোগ করা উচিত। একদম, আমি এই জায়গাটায় আসতাম যে ওনার বয়স প্রায় 86 বা 80-র উপরে একটা মানুষ। উনি খুবই অসুস্থ ছিলেন এবং তারপরে তিনি জেলখানায় মারা গেলেন, তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, নানাভাবে করা হয়েছে। এই যে কাণ্ড কারখানাগুলো ঘটছে, আবার 4 দিন পরের যে মানে ইলেকশন, সেটা আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে? আমার তো মনে হয় না যে ইলেকশন মানে আমরা যেটা বুঝি ক্ষমতার পট পরিবর্তন, সেটাও হচ্ছে না কারোর মধ্যে। সেই জায়গাটা যেটা গৌতম লাহিড়ী খুব চমৎকার করে বললেন যে জামায়াত বা বিএনপি বা অন্য কারোর কোন রকম গা নাই। যদিও রমেশ চন্দ্র সেনের জন্য শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম। মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই। জি, ধন্যবাদ আমাকে এরকম একজন বিদগ্ধ সাংবাদিক গৌতম লাহিড়ীর সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। নমস্কার দাদা, আপনাকে মিস করেছি। যে বিষয়টির অবতারণা করলেন যে রমেশ চন্দ্র সেন উনি কারাগারে কি বলে মারা গেছেন, এবং এটা ডেলিবারেটলি কিলিং পার্টের একটি অংশ। এর আগেও এই বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী তিনিও একইভাবে কারাগারে
বিনা চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু মৃত্যুবরণই করেননি, তাকে শেষ সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হাতকড়া পরিয়ে বেডের সাথে যেভাবে লাগানো ছিল, এবং পরে দেখা গেছে মৃত লাশ তারও হাতে সেই হাতকড়া পরানো আছে। আমি মানবাধিকার নিয়ে কাজ করি দীর্ঘদিন। মানবাধিকারের যে বিষয়টাই যদি বাংলাদেশে 5ই আগস্ট 24-এর পরে তুলে ধরতে চাই, যে বিরাট লিস্ট। সবচেয়ে দুঃখজনক বিষয় যে প্রতিনিয়ত প্রতিদিন এই যে হত্যাকাণ্ডগুলা, মব লিঞ্চিং এর নামে যে হত্যাকাণ্ডগুলা, জেলখানার মধ্যে যে অবর্ণনীয় নির্যাতন এবং বিনা চিকিৎসায় হত্যাকাণ্ড, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রায় 2 ডজনের উপরে নেতাকর্মী জেলখানার মধ্যে নিহত হয়েছেন, এবং মনে হচ্ছে যে এর কোনো দায় এই সরকারের নেই। এবং যথার্থই বলেছেন গৌতম লাহিড়ী যে আসলে এই ইউনূস সরকারের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের জন্য মামলা হওয়া উচিত, এবং সেটা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে। কারণ বাংলাদেশে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, পুলিশি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, সুতরাং সেখানে বিচার চাওয়ার মতো কোনো জায়গা নেই। নির্বাচনে অংশগ্রহণ করা বা ভোট প্রদান করা জনগণের একটি মৌলিক অধিকার। সেই অধিকার বাস্তবায়নের জন্য যারা পশ্চিমা দেশের রাষ্ট্রদূত বা রাষ্ট্রসংঘের পক্ষ থেকে যারা প্রতিনিধি আছে, কেউই বলতেছে না যে এই নির্বাচন একপাক্ষিক নির্বাচন, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই, সুতরাং এটা বন্ধ করো, এবং প্রয়োজনে নতুন করে তফসিল ঘোষণা করে সকলকে অংশগ্রহণের সুযোগ দিয়ে নতুন একটি নির্বাচনের ব্যবস্থা করা হোক। আমি এই জায়গায় একটু আসবো। গৌতম লাহিড়ী দাদা যে কথাটা মোহাম্মদ আলী ভাই, সিদ্দিকী ভাই বললেন, এটা আমরা দেখতে পাচ্ছি যে মানবাধিকারের সংজ্ঞা পাল্টে গেল, ইনক্লুসিভনেসের সংজ্ঞাটা পাল্টে গেল। যখন আওয়ামী লীগের সময় বিএনপি বা অন্য দলগুলো নির্বাচনে আসেননি, তখন তারা বলেছে এটা ইনক্লুসিভ হচ্ছে না। এখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেকেই বলার চেষ্টা করছে পার্টিসিপেশন, সেটাই হচ্ছে একমাত্র সংজ্ঞা, কোন দল এলো বা না এলো সেটা। এই জায়গায় ভারত যেমন অনেকগুলো দল কিন্তু এবার নির্বাচনে আসছে না, পর্যবেক্ষকও দিচ্ছে না। প্রথম দিকে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছিল, আমরা দেখছি যে কয়টা দল আসছে সেটা খুবই একেবারে গুনার বাইরে। আমরা সব দেশের নামও খুব কষ্ট করে আমাদের মনে রাখতে হয়। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে তাদের ধারণাটা একটু হলেও তারা তাদের জায়গা থেকে সরে এসছে এই মুহূর্তে, এবং সেটা যদি সরে এসে থাকে এর কারণগুলো কি হতে পারে? কারা সরে এসছে বলছেন? আমি বিভিন্ন ভাবে, যেমন রাজনৈতিক পর্যবেক্ষক পাঠাচ্ছে না ব্রিটেন, রাজনৈতিক পর্যবেক্ষক ইভেন জাতিসংঘ পাঠাচ্ছে না, আমরা এটা শুনতে পাচ্ছি, এবং আরো অনেকগুলো দলই পাঠাচ্ছে না। তাহলে কিন্তু তারা শুরুর দিকে কিন্তু এই জায়গায় খুবই অ্যাক্টিভ ছিল যে না এটা ইউনুসের। বুঝতে পেরেছি, সবই ঠিক। সবচেয়ে আপনার প্রশ্নের উত্তরে আমি আসছি, তার আগে আমি যেটা বলবো, ইদানিং বাংলাদেশে সব থেকে বেশি চর্চিত বিষয় হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের মানে কি জানেন? ফ্যাসিবাদের মানে হচ্ছে বিনা বিচারে যদি কারাবন্দী অবস্থায় মৃত্যু ঘটানো হয়, সেটা হচ্ছে ফ্যাসিবাদ। আজকে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত। আজকে 5ই আগস্টের পর এই ইউনূসের এই প্রথম প্রমাণ তিনি যে ফ্যাসিবাদী, তার বড় প্রমাণ। রমেশ, তাকে কেন জামিন দেওয়া হয়নি এটা বলুন তো, কি কারণে জামিন দেওয়া হয়নি? এই ধরনের একটা বর্ষিয়ান প্রবীণ একজন রাজনীতি যিনি অসুস্থ, এটাই ফ্যাসিবাদ। এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত। এটা 1 নম্বর। আপনি যে প্রশ্ন করলেন, ভারতও কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। ভারত থেকে অনুরোধ করা হয়েছিল, বাংলাদেশ থেকে, ভারত সরকার কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। একজন বেসরকারি ভাবে একজনকে অনুরোধ করা হয়েছিল, তিনি জানতে চেয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত, তাকে বলা হয়েছে আপনি যাবেন না। তার কারণ হচ্ছে যে এই নির্বাচনটা যেটা প্রহসন, এই প্রহসনের নির্বাচনে গিয়ে তাকে তো বলতে হবে সেই কথাটা। পশ্চিমা দেশগুলো যে পাঠাচ্ছে না, তার কারণ, বড় কারণ হচ্ছে তারা চাইছে একটা প্রহসনের নির্বাচন হোক, সেই কারণে তারা পাঠাচ্ছে। তাদের যে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, এই গোটা ব্যাপারটাই যে মেকি, তাদের তো প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে যারা প্রমাণিত হয়ে গেছে, তারা চান যে পরিষ্কার ভাবে, যেমন সালাকুক দিল্লিতে এসে পরিষ্কার বলে গেছেন শেখ হাসিনাকে ফিরতে দেওয়া যাবে না। এখন ব্রিটিশ হাই কমিশনার তিনি যদি এই ধরনের মতবাদ প্রকাশ করেন প্রকাশ্যে, তাদের নিশ্চিত, তাদের যে আমেরিকা এবং ব্রিটেন,
তাদের দুজনের পরিষ্কার স্পষ্ট এটাই ইচ্ছা যে যাতে কোনোভাবেই আওয়ামী লীগ না আসাটা, তার কারণ হচ্ছে প্রথম কথা তারা বলছেন যে আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে না, তারা ঘৃণিত। তো সেটা নির্বাচনে প্রমাণিত হোক, একদম নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হোক যে তিনি ঘৃণিত কি ঘৃণিত নন। ধরুন শ্রীলঙ্কায় যেরকম যে রাষ্ট্রশক্তি ক্ষমতায় ছিল তাদেরকে সেখানকার মানুষ ভোটে পরাস্ত করে দিয়েছে, তাকে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। নেপালেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তো বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, ওরে বাকি নির্বাচনটা প্রহসন হবে। এটা তো অদ্ভুত বিষয় না? এইটা তো পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র সম্পর্কে যে কথা বলাটা, এটা যে মেকি কথা এবং এটা যে হিপোক্রেসি, এবং এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। ধরুন কোনোদিনই তারা চাননি যে বাংলাদেশ স্বাধীন উন্নয়নশীল একটা রাষ্ট্র হোক, তারা চেয়েছেন এটাকে দমিয়ে রাখতে পারে। ফলে তাদের এজেন্ট যে ইউনূস চেষ্টা করে এসছে, তারাই এখন ক্ষমতায় আছে, ফলে তাদের কথা অনুসারেই তারা করছেন। ফলে এই নির্বাচনটা তো গ্রহণযোগ্য নয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ধীরে ধীরে তারা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে ক্রমশই উত্তেজিত করছেন। এবং যে বাংলাদেশ নিজের যোগ্যতায় নিজের রোগা পাতলা বাঙালি তারা যে স্বাধীনতা অর্জন করেছিলেন, সহায়তা কেউ কেউ করেছিল, ভারত বা রাশিয়া, তারা তো বন্দুক তুলে ধরেছিলেন। অবশ্যই আজ কিন্তু তারা বাধ্য করছেন একটা পুনরায় একটা ৭১-এর মতো স্থিতি। এবং এটা ঘটনা সেরকম স্থিতি হলে কিন্তু আমি নিশ্চিত যে সেখানে কিন্তু সেই বাঙালিরা জয়যুক্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি এই কথায় আসবো মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই। কালকে আমরা দেখলাম, মানে মাঠের কথা আমরা জানি, যারা তৃণমূলের সাথে মিনিমাম একটা কমিউনিকেশন রাখি, সবাই শুধু অপেক্ষা করছেন শেখ হাসিনা কবে ফেরত আসবেন, আওয়ামী লীগ ফেরত আসবে। এবং একটা সম্ভবত রয়টারের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান গতকাল, বা সেটা উনি বলেছেন যে জনগণ চাইলে শেখ হাসিনার ছেলে মেয়ে রাজনীতি করতে পারে। মানে তাহলে কি বিএনপি একটু নমনীয় হচ্ছেন, বা একটা কোনো সমঝোতা, যেটা বাতাসে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে বিএনপির এক ধরনের সমঝোতার কথা বা প্রক্রিয়া চলছে? এটা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দই বলতে পারবেন। আমার কাছে অবস্থার দৃষ্টিতে এরকম কোনো লক্ষণ মানে আমি দেখতে পাইনি বা পাচ্ছি না। তবে গৌতমদার একটি কথা, যে জনমতের প্রতিফলন না করার সুযোগ দিয়ে যদি কেউ বলে দেয় যে আওয়ামী লীগকে জনগণ চায় না, বাংলাদেশের মানুষ চায় না, তো এই যে মানে ভেক একটা টার্ম, এই টার্মটা পশ্চিমারা কোন গণতান্ত্রিক আচরণে, কোন জরিপের মাধ্যমে তারা প্রমাণ করতে চায় আমরা জানি না। কারণ ইতিপূর্বে বিদেশি বহু নামি দামি সংস্থা বাংলাদেশের জরিপে ফল প্রকাশ করেছে, এবং সে ফলের মধ্যে দেখা গেছে যে আওয়ামী লীগ 60-65% মানুষ আওয়ামী লীগকে চায় এবং তার সমর্থক। ব্যক্তিগতভাবে শেখ হাসিনার জনপ্রিয়তা 70%-এর উপরে, 70-80%। তো এই ধরনের যদি জনমত পৃথিবীতে তার জনগণের মতামত প্রকাশের সুযোগ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের মতো দলকে বা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল বলে অন্য 13টা দল কেউই নির্বাচন করতে পারবে না, এবং তাদেরকেও জেলখানার মধ্যে অনাদিকাল মানে হত্যা মামলার আসামি করে জামিন না দিয়ে আটকে রাখা হয়েছে। এটা কোন ডেমোক্রেসি সেটা আমিও বুঝি না, কারণ আমি যুক্তরাষ্ট্রে বসবাস করি। এদের এই ডেমোক্রেসি খেলা সারা বিশ্বে প্রতিনিয়ত দেখি, যে তারা কিভাবে ইরাকে গণতন্ত্রায়ন করেছে, যে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের কথা বলেছে, তারা বিভিন্ন স্যাটেলাইটের ইমেজ প্রদর্শন করেছে যে এইখানে মানে মাস ডিস্ট্রাকশনের ওয়েপন আছে, কিন্তু দিন শেষে দেখা গেল যে কিছুই পাওয়া যায়নি। তারা একের পর এক বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ কিভাবে করে, এবং সর্বশেষ গণতান্ত্রিক একটা সম্মেলন হয়েছিল যুক্তরাষ্ট্রে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আমলে, সেখানে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয়নি। অথচ বাংলাদেশের পাশে একটা দেশ পাকিস্তান, কি গণতন্ত্র তারা 47-এর পর থেকে উপহার দিয়েছে আমরা দেখেছি, তারা দাওয়াত পায়। এবং আশ্চর্যের বিষয়,
যারা একদিকে গণতন্ত্রের প্রতি মানে নির্বাচিত প্রতিনিধিদেরকে সম্মান করে, অন্যদিকে আসিফ মুনির পাকিস্তানের সেনাপ্রধানকে নিয়ে প্রেসিডেন্ট তার সঙ্গে লঞ্চ করে। কি অদ্ভুত গণতন্ত্র! হ্যাঁ, তো আমরা ইজিপ্টে দেখেছি, ইজিপ্টে নির্বাচিত সরকারকে কিভাবে উৎখাত করে অন্য একটি সরকার এসে ক্ষমতায় এসছে। আপনি ভেনেজুয়েলার কথাই যদি বলেন, এবং শুধু ভেনেজুয়েলা না, ভেনেজুয়েলা তো অতি সম্প্রতি তার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ধরে নিয়ে এসে জেলে ঢুকানো হয়েছে। এর আগে পানামার নরিয়াগাকে ধরে আনা হয়েছে, এরও আগে হন্ডুরাসের প্রেসিডেন্টকে ধরে আনা হয়েছে। শুধু ধরে আনা হয়নি, তাদেরকে 40 বছর 45 বছর করে জেল দেওয়া হয়েছে। তো আমি এই গণতন্ত্রের সংজ্ঞা বুঝি না, যে গণতন্ত্র ছাত্র জীবনে পড়াশোনা করে পড়ে আসছি সেটা বুঝি না।